Welcome to the channel History Class with Note. Today I will discuss all the internal questions of your civics chapter 11 the Constitution of India. আজ আমি তোমাদের সিভিক্সের 11 নম্বর যে চ্যাপ্টারটি রয়েছে দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া এর ইন্টারনাল যে কোশ্চেনগুলো হতে পারে সেগুলো উত্তর সহ আলোচনা করব। অতএব শুরু করা যাক। কোশ্চেন নাম্বার 1, ডিফাইন কনস্টিটিউশন অর্থাৎ কনস্টিটিউশন বা সংবিধান কি? অ্যান্সার: কনস্টিটিউশন is a similar set of rules and regulations laid down by the founding members of a country. These guidelines enable the government to function within the set guidelines for the benefit of the nation and its citizens. Constitution defines and determines the organization of the government and the powers exercised by various organs of the government, namely the legislature, executive and judiciary. অর্থাৎ কনস্টিটিউশন বলতে একটি নিয়ম কানুনের সেটকে বোঝায় যেটি সেই দেশের প্রতিষ্ঠাকালে বা স্বাধীনতাকালে তৎকালীন যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন তারা বসে নিয়ে ঠিক করেন যে দেশটি কিভাবে চলবে, এবং এই গাইডলাইন অনুসারেই সরকার দেশ তথা জাতি তথা নাগরিকদের স্বার্থে কাজ করে। কনস্টিটিউশনের সংজ্ঞা বলতে গেলে বোঝায় সরকারের একটি প্রতিষ্ঠান যার দ্বারা সরকারের বিভিন্ন অর্গানসগুলি অর্থাৎ লেজিসলেটর বা আইন বিভাগ, এক্সিকিউটিভ বা শাসন বিভাগ এবং জুডিশিয়ারি বা বিচার বিভাগ কাজ করে থাকে। নাম্বার 2, হুইচ ইজ দ্য ওয়ার্ল্ডস লেন্দিয়েস্ট কনস্টিটিউশন অর্থাৎ পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ বা সবচেয়ে বড় সংবিধান কোনটি? অ্যান্সার: দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের সংবিধান। নাম্বার 3, হোয়াট আর দ্য অর্গানস অফ গভর্নমেন্ট অর্থাৎ সরকারের বিভিন্ন অর্গানসগুলো কি কি? অ্যান্সার: অর্গানস অফ দ্য গভর্নমেন্ট আর লেজিসলেচার, এক্সিকিউটিভ অ্যান্ড জুডিশিয়ারি অর্থাৎ সরকারের তিনটি অর্গানসগুলো হলো লেজিসলেটর বা আইনসভা, এক্সিকিউটিভ বা শাসন বিভাগ এবং জুডিশিয়ারি অর্থাৎ বিচার বিভাগ। নাম্বার 4, হোয়াট ইজ লেজিসলেটর সিস্টেম অফ গভর্নমেন্ট? অ্যান্সার: লেজিসলেচার ইজ এ বডি অফ এ কান্ট্রি অর স্টেট লাইক পার্লামেন্ট অর্থাৎ আইনসভা হচ্ছে রাষ্ট্র বা দেশের একটি সংস্থা বা বডি, অনেকটা পার্লামেন্টের মতো যেখানে আইন তৈরি হয়। নাম্বার 5, হোয়াট ইজ এক্সিকিউটিভ সিস্টেম অফ গভর্নমেন্ট? অ্যান্সার: এক্সিকিউটিভ is a branch of government responsible for putting laws into effect অর্থাৎ এক্সিকিউটিভ সিস্টেম বা শাসন বিভাগ বলতে কি বোঝায়? উত্তর হচ্ছে এক্সিকিউটিভ বা শাসন বিভাগ হচ্ছে সরকারের একটি সংস্থা বা শাখা যার দ্বারা আইন কানুন প্রযোজ্য হয় বা প্রয়োগ করা হয়। নাম্বার 6, হোয়াট ইজ জুডিশিয়ারি সিস্টেম অফ গভর্নমেন্ট? অ্যান্সার: জুডিশিয়ারি ইজ এ সিস্টেম অফ কোর্টস ইন এ কান্ট্রি অর্থাৎ বিচার বিভাগ হচ্ছে একটি দেশের ন্যায় বিচার বা বিচার কার্য সম্পাদনের একটি সংস্থা। নাম্বার 7, হোয়েন দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া ওয়াজ ফর্মড অর্থাৎ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা সংবিধান সভা কখন গঠিত হয়? অ্যান্সার: দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ওয়াজ ফর্মড ইন 1946 অ্যাকর্ডিং টু দ্য প্রপোজাল অফ দ্য ক্যাবিনেট মিশন সেন্ট বাই দ্য ব্রিটিশ অর্থাৎ ব্রিটিশরা 1946 খ্রিস্টাব্দে যে ক্যাবিনেট মিশন বা মন্ত্রী মিশন পাঠিয়েছিল তার সুপারিশ অনুসারে ভারতে 1946 খ্রিস্টাব্দে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা সংবিধান সভা গঠিত হয়। নাম্বার 8, হু ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া অর্থাৎ এই যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠন করা হলো তার প্রেসিডেন্ট কে ছিলেন বা সভাপতি কে ছিলেন? অ্যান্সার: ডক্টর রাজেন্দ্র প্রসাদ অর্থাৎ ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন সংবিধান সভার সভাপতি। নাম্বার 9, হু ওয়াজ দ্য টেম্পোরারি প্রেসিডেন্ট অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া অর্থাৎ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা সংবিধান সভার ওই স্থায়ী বা টেম্পোরারি প্রেসিডেন্ট কে ছিলেন? অ্যান্সার: ডক্টর সচ্চিদানন্দ সিনহা অর্থাৎ সচ্চিদানন্দ সিনহা ছিলেন টেম্পোরারি প্রেসিডেন্ট অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। নাম্বার 10, হোয়াট ইজ কল্ড মিনি ইন্ডিয়া অর্থাৎ মিনি ইন্ডিয়া কাকে বলে? অ্যান্সার: অ্যাজ the Constituent Assembly represented the whole of India, it was called
মিনি ইন্ডিয়া, অর্থাৎ যেহেতু সারা ভারতের তৎকালীন ভারতের বিভিন্ন সম্প্রদায়ের তথা পলিটিক্যাল পার্টির যারা উল্লেখযোগ্য ব্যক্তি ছিলেন তাদেরকে নিয়ে যেহেতু এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠন করা হয়েছিল, তাই এটিকে বলা হয় মিনি ইন্ডিয়া। নাম্বার 11, হোয়াট ওয়াজ ড্রাফটিং কমিটি? অ্যান্সার, দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি on 29th August 1947 appointed a drafting committee to prepare a draft for the constitution. It consisted of 8 members. Dr. B.R. Ambedkar was the chairman of the drafting committee. Other eminent members of the committee were Sri K.M. Munshi, Syed Muhammad Sadullah, Sri N. Gopalasamy Iyengar and the like. অর্থাৎ 1947 খ্রিস্টাব্দের 29 আগস্ট কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ভারতের সংবিধানের খসড়া প্রস্তুত করার জন্য একটি ড্রাফটিং কমিটি গঠন করে সেখানে মেম্বার ছিলেন 8 জন। তার মধ্যে থেকে B.R. আম্বেদকরকে ড্রাফটিং কমিটির চেয়ারম্যান নিযুক্ত করা হয় এবং উল্লেখযোগ্য অন্যান্য মেম্বাররা ছিলেন K.M. মুন্সি, সৈয়দ মোহাম্মদ সাদুল্লাহ, শ্রী N. গোপালাস্বামী আয়াঙ্গার প্রমুখ। নাম্বার 12, হু অ্যাপয়েন্ট দ্য ড্রাফটিং কমিটি অ্যান্ড হোয়েন? অর্থাৎ ড্রাফটিং কমিটিকে কে অ্যাপয়েন্ট করে এবং কখন? অ্যান্সার, দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অন 29th August 1947 অ্যাপয়েন্টেড এ ড্রাফটিং কমিটি টু প্রিপেয়ার এ ড্রাফট ফর দ্য কনস্টিটিউশন। অর্থাৎ 1947 খ্রিস্টাব্দের 29 আগস্ট কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা সংবিধান সভা এই ড্রাফটিং কমিটিকে অ্যাপয়েন্ট করেছিল। কেন? ভারতের সংবিধানের খসড়া প্রস্তুত করার জন্য। নাম্বার 13, who was the chairman of the drafting committee? Answer, Dr. B.R. Ambedkar was the chairman of drafting committee. অর্থাৎ ডক্টর B.R. আম্বেদকর ছিলেন এই ড্রাফটিং কমিটির চেয়ারম্যান। নাম্বার 14, who were the members of drafting committee? অর্থাৎ ড্রাফটিং কমিটির মেম্বার কারা ছিলেন? অ্যান্সার, the drafting committee consisted of 8 members. Dr. B.R. Ambedkar was the chairman of the drafting committee. Other eminent members of the committee were Sri K.M. Munshi, Syed Muhammad Sadullah, Sri N. Gopalasamy Iyengar and the like. অর্থাৎ এই ড্রাফটিং কমিটি গঠন করা হয়েছিল 8 জন মেম্বারকে নিয়ে এবং তার মধ্যে থেকে ডক্টর B.R. আম্বেদকরকে এই কমিটির চেয়ারম্যান নিযুক্ত করা হয় এবং বাকি উল্লেখযোগ্য সদস্যরা ছিলেন K.M. মুন্সি, সৈয়দ মোহাম্মদ সাদুল্লাহ, শ্রী N. গোপালাস্বামী আয়াঙ্গার প্রমুখ। 15, হু ওয়াজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া? অর্থাৎ ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? অ্যান্সার, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 16, হু ওয়াজ দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া? অর্থাৎ ভারতের প্রথম প্রাইম মিনিস্টার বা প্রধানমন্ত্রী কে ছিলেন? অ্যান্সার, পণ্ডিত জওহরলাল নেহরু। নাম্বার 17, হোয়েন দ্য কনস্টিটিউশন ওয়াজ ইনেক্টেড অ্যান্ড অ্যাডাপ্টেড বাই দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি? অর্থাৎ সংবিধান সভা দ্বারা কবে ভারতের সংবিধানটি গ্রহণ করা হয়? অ্যান্সার, অন 26 নভেম্বর 1949। অর্থাৎ 1949 খ্রিস্টাব্দের 26শে নভেম্বর ভারতের সংবিধান গৃহীত হয়। নাম্বার 18, হোয়াট টাইম ওয়াজ টেকেন বাই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি টু কমপ্লিট দ্য রাইটিংস অফ দ্য কনস্টিটিউশন? অ্যান্সার, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি টুক 2 years, 11 months and 17 days টু কমপ্লিট দ্য রাইটিং অফ দ্য কনস্টিটিউশন। অর্থাৎ সংবিধান সভা এই যে ভারতের সংবিধান সেটি রচনা করতে সময় নিয়েছিল 2 years, 11 months and 17 days. Number 19, which day is celebrated as the Republic Day of India? অর্থাৎ ভারতের রিপাবলিক ডে বা প্রজাতন্ত্র দিবস কবে পালিত হয়? অ্যান্সার, 26 জানুয়ারি। 20 number question, when the Constitution of India came into force? অর্থাৎ ভারতের সংবিধান কবে চালু হয় বা কার্যকরী হয়? অ্যান্সার, the Constitution came into force on January 26, 1950। অর্থাৎ 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি ভারতের সংবিধান প্রয়োগ করা হয় বা কার্যকরী হয় বা চালু করা হয়। কোশ্চেন নাম্বার 21, হাউ মেনি আর্টিকেলস অ্যান্ড শিডিউল হ্যাজ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া? অ্যান্সার, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া হ্যাজ 395 আর্টিকেলস অ্যান্ড 12 শিডিউলস। অর্থাৎ ভারতের সংবিধানে রয়েছে 395 বা 395টি আর্টিকেল বা ধারা এবং 12 শিডিউল বা 12টি শিডিউল। কোশ্চেন নাম্বার 22, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ 26 জানুয়ারি? অ্যান্সার, while
India celebrated its freedom from British colonization on 15th August 1947. It established itself as a sovereign state on 26th January 1950. The Constitution came into being on this day. The day is celebrated as Republic Day of India. 26th January 1950 was specially chosen. অর্থাৎ আমরা জানি 1947 খ্রিস্টাব্দের 15ই আগস্ট ব্রিটিশ শাসন থেকে ভারত মুক্তি লাভ করে অর্থাৎ স্বাধীনতা লাভ করে, কিন্তু ভারতের এই যে সার্বভৌমত্ব, কিন্তু ভারতের সভারেন স্টেট হিসেবে প্রতিষ্ঠা বা সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা হয়েছিল 26শে জানুয়ারি 1950 খ্রিস্টাব্দ। এবং যেহেতু এই দিনে অর্থাৎ 26শে জানুয়ারি 1950 খ্রিস্টাব্দে ভারতের সংবিধান কার্যকরী হয়, তাই দিনটিকে সেলিব্রেট করা হয় দ্য রিপাবলিক ডে অফ ইন্ডিয়া। 26 January 1950 was especially chosen to coincide with the anniversary of Purna Swaraj Divas. It was on this day that India became a republic and was no longer a dominion of the British Crown. অর্থাৎ যেহেতু 26শে জানুয়ারি দিনটিকে পূর্ণ স্বরাজ দিবস হিসেবে পালন করা হতো, অর্থাৎ 1929 খ্রিস্টাব্দে ভারতের জাতীয় কংগ্রেসের যে লাহোর অধিবেশন হয়েছিল, সেই লাহোর অধিবেশনের সিদ্ধান্ত অনুযায়ী 26শে জানুয়ারি দিনটিকে পূর্ণ স্বরাজ বা ভারতের স্বাধীনতা দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল এবং সেটি 1947 খ্রিস্টাব্দ পর্যন্ত চালু ছিল। তাই এই পূর্ণ স্বরাজ দিবসের গুরুত্ব উপলব্ধি করে নিয়ে 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি দিনটিতেই ভারতের সংবিধান কার্যকরী হয় এবং ভারত ব্রিটিশ ডোমিনিয়ন থেকে মুক্তি লাভ করে এবং অ্যাজ এ রিপাবলিক বা প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করে। Question number 23. What was preamble? Answer. The Constitution of India has a preamble before it. The term preamble means an introduction to a legal document. The preamble to the Constitution acts as a preface and lays down the fundamental values. The preamble is considered the soul of the Constitution. অর্থাৎ ভারতের সংবিধানের প্রথমেই ভূমিকা রূপে রয়েছে ভারতের প্রিয়াম্বল বা প্রস্তাবনা। এই প্রিয়াম্বল শব্দের অর্থ হচ্ছে ইন্ট্রোডাকশন টু এ লিগাল ডকুমেন্ট এবং এই প্রিয়াম্বলে ভারতের ফান্ডামেন্টাল ভ্যালুসগুলো লেখা রয়েছে এবং সেই কারণেই এই প্রিয়াম্বলকে বলা হচ্ছে সোল অব দ্য কনস্টিটিউশন বা ভারতীয় সংবিধানের আত্মা। ইট বিগিনস উইথ উই দ্য পিপল অফ ইন্ডিয়া বিগিন solemnly resolved to constitute India into a indicate that the people of India are the real power of our constitution. The preamble indicates that India is a sovereign, socialist, secular, democratic republic and its ideals or objectives are justice, liberty, equality and fraternity. The preamble is an inseparable part of the constitution. অর্থাৎ এই যে ভারতের প্রিয়াম্বল বা প্রস্তাবনা, তার শুরুই হয়েছে উই দ্য পিপল অফ ইন্ডিয়া, অর্থাৎ আমরা ভারতের মানুষ এই সংবিধানটি নিজেদের উপর বলবৎ করছি বা প্রয়োগ করছি এবং এখানে পরিষ্কারভাবে বলা রয়েছে ভারতের জনগণই হচ্ছে সবার উপরে এবং এই প্রিয়াম্বলে ভারতকে বলা হচ্ছে এ সভারেন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক রিপাবলিক, অর্থাৎ ভারতবর্ষ হচ্ছে একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক প্রজাতন্ত্র এবং তার সঙ্গে সঙ্গে এখানে সংবিধানের আইডিয়ালস বা অবজেক্টিভগুলো পরিষ্কারভাবে বলা রয়েছে, যথা জাস্টিস, লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্রেটার্নিটি, অর্থাৎ ন্যায় বিচার, স্বাধীনতা, সমতা এবং ভ্রাতৃত্ববোধ। তাই এই প্রস্তাবনা হচ্ছে সংবিধানের একটি অবিচ্ছেদ্য অংশ, যাকে সেপারেট করা সম্ভব না। Question number 24. What is the meaning of preamble? Answer. The Constitution of India has a preamble before it. The term preamble means an introduction to a legal document. The preamble to the Constitution acts as a preface and lays down the fundamental values. The preamble is considered the soul of the Constitution. অর্থাৎ ভারতের সংবিধানের ইন্ট্রোডাকশন বা ভূমিকাই হচ্ছে এই প্রিয়াম্বল এবং এখানে ফান্ডামেন্টাল ভ্যালুসগুলো বলা হয়েছে এবং তাই এটিকে বলা হচ্ছে সোল অফ দ্য কনস্টিটিউশন। Question number 25. What is considered as the soul of the Constitution? Answer. The preamble. Question number 26. What is sovereign state? Answer. A sovereign state is one which is both internally and externally free. The expression internally free means that
the country is free to formulate its own internal policies and laws. অর্থাৎ এই সভারেন স্টেট বলতে বোঝায় একটি সার্বভৌম রাষ্ট্র যে তার ইন্টারনাল এবং এক্সটার্নাল দুই ধরনের পলিসি নিজেই তৈরি করতে পারে। ইন্টারনাল পলিসি বলতে দেশের আভ্যন্তরীণ বিষয়ে দেশের স্বার্থে জনগণের স্বার্থে যা প্রয়োজন সব ধরনের পলিসি সেই সরকার গ্রহণ করতে পারে। দ্য এক্সপ্রেশন এক্সটার্নালি ফ্রি means the country can itself frame its foreign policies. It has a government which is elected by the people and makes laws for its people. Externally free বলতে বোঝায় দেশটি নিজের ফরেন পলিসি বা বৈদেশিক নীতি নিজেই গ্রহণ করতে পারে, অর্থাৎ জনগণের স্বার্থে তার আভ্যন্তরীণ এবং বৈদেশিক উভয় নীতি নিজেই নিতে পারে। কোশ্চেন নাম্বার 27, হোয়াট ইজ সোশ্যালিস্ট স্টেট? Answer. Socialist implies social and economic equality. The word was added by the 42nd Amendment Act of 1976. The government aims at bringing about fair distribution of wealth. To reduce the gap between the rich and the poor, the government works for the welfare of the people. অর্থাৎ সোশ্যালিস্ট বলতে বোঝায় সামাজিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে সমতা। এই সোশ্যালিস্ট কথাটি 1976 সালের 42তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে বা সংশোধনীর মাধ্যমে যোগ করা হয়। এই নীতির দ্বারা সরকার দেশে ধনী এবং গরিবের মধ্যে যে ব্যবধান সেটি কমানোর চেষ্টা করে এবং সরকার সর্বদা জনগণের স্বার্থে অর্থাৎ জনগণের জন্য যেটি বেশি সুবিধাজনক হবে সেই পলিসি গ্রহণ করে। 28. হোয়াট ইজ অ্যামেন্ডমেন্ট? অ্যান্সার. অ্যামেন্ডমেন্ট মিনস দ্য চেঞ্জেস made in the constitution to improve legislation. অর্থাৎ সংশোধন। সংশোধন বলতে বোঝায় আইনসভাকে আরো বেশি উন্নত করার জন্য তথা ন্যায় বিচারকে আরো বেশি উন্নত করার জন্য সংবিধানে যেগুলো চেঞ্জেস বা পরিবর্তন করা হয় তাকেই বলা হয় অ্যামেন্ডমেন্ট বা সংশোধন। 29. হোয়াট আর দ্য সেকুলার ফিচার্স অফ ইন্ডিয়ান সেকুলারিজম? অর্থাৎ ভারতের সংবিধানে বর্ণিত সেকুলারিজম এর ফিচার্সগুলো কি কি? Answer. The term secular was added to the preamble by the 42nd Amendment Act of 1976. Following are the features of Indian secularism. অর্থাৎ সেকুলার শব্দটি 1976 সালের 42তম সংশোধনীর মাধ্যমে ভারতের সংবিধানের প্রস্তাবনায় যোগ করা হয়েছে। এর দ্বারা বোঝায় ইন্ডিয়া ডাস নট হ্যাভ এনি অফিসিয়াল রিলিজিয়ন, অর্থাৎ ভারতের কোনো অফিসিয়াল রিলিজিয়ন বা জাতীয় ধর্ম নেই। The citizens are free to follow any religion according to their choice. অর্থাৎ ভারতের প্রত্যেকটি নাগরিক নিজের ইচ্ছে মতো নিজ ধর্ম পালন করতে পারে। The government will not provide any fund for the construction of any religious structure. অর্থাৎ সরকার কোনো ধর্মীয় স্ট্রাকচার বা মন্দির, মসজিদ, গুরুদ্বারা, চার্চ কোনো কিছু তৈরিতেই কখনো কোনো প্রকারের ফান্ড বা আর্থিক সাহায্য করবে না। The government will not participate in any religious festivals of any religious community of the country. India is a secular state as there is no state religion and all religions are free to coexist in a peaceful manner. অর্থাৎ সরকার কোনো ধর্মীয় কোনো সম্প্রদায়ের বা ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করবে না এবং যেহেতু এই ফিচার্সগুলো ভারতীয় সংবিধানে রয়েছে তাই ভারতকে বলা হয় সেকুলার স্টেট। কোশ্চেন নাম্বার 30. What is democratic government? Answer. Democratic government is government of the people, by the people and for the people. অর্থাৎ ডেমোক্রেটিক গভর্নমেন্ট বলতে বা গণতান্ত্রিক সরকার বলতে বোঝায় জনগণের সরকার, জনগণের দ্বারা পরিচালিত সরকার এবং জনগণের জন্য পরিচালিত সরকার। In India, the people participate in government formation at all the levels, union, state and local levels by a system of universal adult franchise. Every citizen who has attained the age of 18 years and is of a sound mind shall be eligible to cast a vote. Elections are conducted in a free and fair manner after every 5 years. অর্থাৎ 18 বছর বা তার বয়স্ক ভারতের প্রত্যেকটি নাগরিক দেশ পরিচালনা করার জন্য তথা সরকার গঠনের জন্য ভোট প্রয়োগ করে থাকে এবং এই নির্বাচন বা ভোট প্রতি 5 বছর অন্তর অন্তর হয়ে থাকে। কোশ্চেন নাম্বার 31. What is republic state? Answer. A republic is a state with an elected head. India is a republic because the president who is the head of the state is elected for a period of 5 years.
It is not a hereditary post. After the completion of 5 years, elections are held. অর্থাৎ রিপাবলিক স্টেট বা প্রজাতান্ত্রিক সরকার বলতে বোঝায় যেখানে দেশের যে প্রধান হবেন তিনি সর্বদা ইলেক্টেড হবেন বা নির্বাচনের মাধ্যমে আসবেন। ভারতকে রিপাবলিক স্টেট বলা হয় বা প্রজাতান্ত্রিক রাষ্ট্র বলা হয় যেহেতু ভারতের সর্বোচ্চ পদ অর্থাৎ প্রেসিডেন্ট পদটি নির্বাচনের উপর নির্ভরশীল এবং এই পোস্টটি বংশানুক্রমিক নয়, প্রতি 5 বছর অন্তর অন্তর দেশের প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি নির্বাচিত হন। কোশ্চেন নাম্বার 32, হোয়াই ইন্ডিয়া ইজ কল্ড এ রিপাবলিক স্টেট? অ্যান্সার, India is a republic state because the president who is the head of the state is elected for a period of 5 years. It is not a hereditary post. After the completion of 5 years, elections are held. অর্থাৎ ভারতের সর্বোচ্চ পদে রয়েছেন ভারতের প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি এবং তিনি যেহেতু ভোটের মাধ্যমে বা ইলেকশনের মাধ্যমে নির্বাচিত হন তাই ভারতকে বলা হয় রিপাবলিক স্টেট। কোশ্চেন নাম্বার 33, রাইট 4 অবজেক্টিভস অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। Answer, 4 objectives of the Indian Constitution are as follows. ভারতীয় সংবিধানের 4টি অবজেক্টিভস বা লক্ষ্য উদ্দেশ্যগুলি হলো নাম্বার 1, জাস্টিস। All Indians are equal in the eye of law irrespective of their background, that is caste, creed, religion, sex, etc. অর্থাৎ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ভারতের প্রত্যেকটি নাগরিক আইনের চোখে সমান, অর্থাৎ একই রকম অপরাধের জন্য একই রকমই শাস্তি হবে। Number 2, liberty. Liberty means personal freedom. Every Indian is given the freedom of movement, thought, speech, expression and belief. Indians are given the freedom of faith and worship. The Constitution also ensures independence of judiciary. অর্থাৎ লিবার্টি বলতে বোঝায় ব্যক্তিগত স্বাধীনতা। ভারতের প্রত্যেকটি নাগরিককে তার চলাফেরার স্বাধীনতা রয়েছে, চিন্তাধারার স্বাধীনতা রয়েছে, কথা বলার স্বাধীনতা রয়েছে তথা ভাব প্রকাশের বা বিশ্বাসের স্বাধীনতা রয়েছে। তার সঙ্গে সঙ্গে ভারতের প্রত্যেকটি নাগরিক নিজের মতো করে নিজের ধর্ম উপাসনা করতে পারে। তার সঙ্গে লিবার্টির সবচেয়ে বড় ফিচার্স হচ্ছে ভারতের যে জুডিশিয়ারি বা বিচার ব্যবস্থা সেটি হচ্ছে সম্পূর্ণভাবে স্বাধীন। নাম্বার 3, ইকুয়ালিটি। অল শুড বি ট্রিটেড ইকুয়ালি ইন দ্য সোসাইটি। এভরি ইন্ডিয়ান সিটিজেন ইজ entitled to enjoy equal opportunity. Untouchability has been abolished and everybody is equal in the eyes of law. ইকুয়ালিটির দ্বারা বোঝায় সামাজিক ক্ষেত্রে সমতা, ভারতের প্রত্যেকটি নাগরিক সমান অধিকার পাবে। আনটাচেবিলিটি, জাতিভেদ প্রথা অ্যাবলিশ করা হয়েছে এবং আইনের চোখে সবাই সমান। নাম্বার 4, ফ্রেটার্নিটি। দ্য টার্ম ফ্রেটার্নিটি মিনস ইউনিভার্সাল ব্রাদারহুড অফ ম্যানকাইন্ড। ইন্ডিয়া ইজ এ ল্যান্ড হোয়ার পিপল অফ ভেরিয়াস কাস্টস, languages, religions and communities live together. Hence, to ensure the unity and integrity of the country, all Indians should have a feeling of brotherhood towards each other and they should be tolerant towards each other. অর্থাৎ ফ্রেটার্নিটির দ্বারা বোঝায় ইউনিভার্সাল ব্রাদারহুড, বিশ্ব ভ্রাতৃত্ববোধ। ভারতের জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে পার্থক্য থাকলেও দেশের স্বার্থে ঐক্য এবং ইউনিটির কথা বলা হয়েছে। অর্থাৎ ভারতের প্রত্যেকটা নাগরিক হবে ভাই ভাই। কোশ্চেন নাম্বার 34, হোয়াট ইজ লিবার্টি? অ্যান্সার, লিবার্টি মিনস পার্সোনাল ফ্রিডম। এভরি ইন্ডিয়ান ইজ গিভেন দ্য ফ্রিডম অফ মুভমেন্ট, থট, স্পিচ, এক্সপ্রেশন অ্যান্ড বিলিফ। ইন্ডিয়ান্স আর গিভেন দ্য ফ্রিডম অফ ফেইথ অ্যান্ড ওয়ার্শিপ। দ্য কনস্টিটিউশন অলসো এনশিওরস ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি। লিবার্টি বলতে বোঝায় ব্যক্তিগত স্বাধীনতা, অর্থাৎ ভারতের প্রত্যেকটি নাগরিকের চলাফেরা করার, চিন্তাধারার, বাক স্বাধীনতার তথা বিশ্বাসের স্বাধীনতা রয়েছে। তার সঙ্গে সঙ্গে ভারতের প্রত্যেকটি নাগরিক নিজ ইচ্ছা অনুযায়ী নিজ ধর্ম পালন করতে পারে। তার সঙ্গে বলা হচ্ছে জুডিশিয়ারি অর্থাৎ বিচার ব্যবস্থা হবে সম্পূর্ণভাবে স্বাধীন। কোশ্চেন নাম্বার 35, ডিফাইন ইকুয়ালিটি অ্যাজ মেনশনড ইন কনস্টিটিউশন। অ্যান্সার, all should be treated equally in the society. Every Indian citizen is entitled to enjoy equal opportunity. Untouchability has been abolished and everybody is equal in the eyes of law. ইকুয়ালিটির দ্বারা বোঝায় সামাজিক ক্ষেত্রে সমতা, অর্থাৎ ভারতের প্রত্যেকটি নাগরিক হবে সমান। আনটাচেবিলিটি বা অস্পৃশ্যতা তথা জাতিভেদ প্রথার বিলুপ্তি ঘটেছে এবং ভারতের প্রত্যেকটি নাগরিক হবে আইনের চোখে সমান। কোশ্চেন নাম্বার 36, ডিফাইন জাস্টিস অ্যাজ মেনশনড ইন কনস্টিটিউশন। Answer, all Indians are equal in the eyes of law irrespective of their background,
দ্যাট ইজ কাস্ট, ক্রিড, রিলিজিয়ন, সেক্স এটসেট্রা। জাস্টিস দ্বারা বুঝায় জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ভারতের প্রত্যেকটি নাগরিক হবে সমান, স্বাধীন। ইফ টু পারসনস কমিট দ্য সেম অফেন্স দে উইল ট্রিটেড বাই দ্য সেম ল। অর্থাৎ দুইজন ব্যক্তি যদি একই ধরনের অপরাধ করে থাকে তবে শাস্তির ক্ষেত্রেও দুইজন ব্যক্তির একই রকমের শাস্তি পেতে হতে পারে। অর্থাৎ ধনী গরিব যাই থাক না কেন শাস্তি হবে সমান। কোশ্চেন নাম্বার 37, হোয়াট ইজ দ্য সার্ভিস অফ ইন্ডিয়া? অ্যান্সার, দ্য সার্ভিস অফ ইন্ডিয়া মিনস দ্য সার্ভিস টু দ্য মিলিয়ন্স হু সাফার। ইট মিনস দ্য এন্ডিং অফ পভার্টি অ্যান্ড ইগনোরেন্স and disease, inequality of opportunity. The ambition of the greatest man of our generation has been to wipe every tear from every eye. অর্থাৎ দ্য সার্ভিস অফ ইন্ডিয়া বলতে বোঝায় হাজার হাজার লাখ লাখ মানুষের জন্য কাজ করা। মানুষের যে সমস্যাগুলো, অসুবিধাগুলো, দেশের যে সমস্যা বা অসুবিধাগুলো, তা হতে পারে পোভার্টি বা দারিদ্রতা, ইগনোরেন্স বা অজ্ঞতা, ডিজিজ বা রোগ ব্যাধি, ইনইকুয়ালিটি বা অসমতা প্রভৃতি দূর করতে হবে। দ্যাট মে বি বিয়ন্ড আস, বাট অ্যাজ লং অ্যাজ দেয়ার আর টিয়ার্স অ্যান্ড সাফারিংস সো লং আওয়ার ওয়ার্ক উইল নট বি ওভার। অর্থাৎ চেষ্টা করতে হবে ভারতের প্রত্যেকটা নাগরিক যেন থাকে আনন্দে তথা সুখী, একটি মানুষেরও চোখ থেকে যেন জল না বেড়ায়। কোশ্চেন নাম্বার 38, হোয়েন দ্য ফার্স্ট মিটিং of the Constituent Assembly was held? Answer, 9th December 1946. অর্থাৎ 1946 খ্রিস্টাব্দের 9 ডিসেম্বর কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা সংবিধান সভার প্রথম মিটিং বসে। 39, হু ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ কনস্টিটিউশনাল অ্যাডভাইজার? অ্যান্সার, বি.এন. রাও। অর্থাৎ বি.এন. রাওকে অ্যাপয়েন্ট করা হয়েছিল কনস্টিটিউশনাল অ্যাডভাইজার হিসাবে। কোশ্চেন নাম্বার 40, হোয়াট ওয়াজ অবজেক্টিভ রেজলিউশন? অ্যান্সার, অন 13th December 1946, an objective resolution was moved by Jawaharlal Nehru in the Assembly, laying down the underlying principles of the Constitution. It finally became the preamble of the Constitution. অর্থাৎ 1946 খ্রিস্টাব্দের 13ই ডিসেম্বর পণ্ডিত জওহরলাল নেহরু একটি অবজেক্টিভ রেজলিউশন নিয়ে এসেছিলেন যাতে ভারতের সংবিধানের প্রিন্সিপালগুলির কথা, লক্ষ্য উদ্দেশ্য তথা নির্দেশমূলক নীতিগুলির কথা লেখা ছিল এবং সেটি পরবর্তীতে হয়ে যায় ভারতের সংবিধানের প্রস্তাবনা। 41, হোয়েন দ্য ন্যাশনাল ফ্ল্যাগ অফ ইন্ডিয়া অ্যাডাপ্টেড? অ্যান্সার, 22nd July 1947। অর্থাৎ 1947 খ্রিস্টাব্দের 22শে জুলাই ভারতের জাতীয় পতাকা গ্রহণ করা হয়। কোশ্চেন নম্বর 42, হোয়েন ইন্ডিয়া অ্যাচিভড ইন্ডিপেন্ডেন্স? অ্যান্সার, 15th August 1947। অর্থাৎ 1947 খ্রিস্টাব্দের 15ই আগস্ট ভারতবর্ষ ব্রিটিশ শাসন থেকে মুক্তি লাভ করে তথা ভারত স্বাধীনতা লাভ করে। কোশ্চেন নাম্বার 43, হু ওয়াজ দ্য চেয়ারম্যান অফ ড্রাফটিং কমিটি? অ্যান্সার, ডক্টর বি.আর. আম্বেদকর। অর্থাৎ ডক্টর বি.আর. আম্বেদকর ছিলেন ড্রাফটিং কমিটির চেয়ারম্যান। কোশ্চেন নম্বর 44, হোয়েন জনগণ মন অ্যাডাপ্টেড অ্যাজ দ্য ন্যাশনাল অ্যান্থেম? অ্যান্সার, 24th January 1950। অর্থাৎ 1950 খ্রিস্টাব্দের 24শে জানুয়ারি জনগণমনকে ন্যাশনাল অ্যান্থেম হিসেবে গ্রহণ করা হয়। 45, হোয়াট ইজ আওয়ার ন্যাশনাল সং? অ্যান্সার, ফার্স্ট 2 ভার্সেস অফ বন্দে মাতরম। অর্থাৎ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বন্দে মাতরমের প্রথম 2টি স্তবক হচ্ছে আমাদের ন্যাশনাল সং। 46, হোয়াট ওয়াজ দ্য এক্সপেন্ডিচার অফ ড্রাফটিং দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া? অ্যান্সার, 6.4 মিলিয়ন। অর্থাৎ ভারতের সংবিধান রচনার জন্য ব্যয় হয়েছিল, খরচ হয়েছিল 6.4 মিলিয়ন তথা 64 লক্ষ টাকা। 47, হোয়াট ইজ ফ্রেটার্নিটি? অ্যান্সার, দ্য টার্ম ফ্রেটার্নিটি মিনস ইউনিভার্সাল ব্রাদারহুড অফ ম্যানকাইন্ড। ইন্ডিয়া ইজ এ ল্যান্ড হোয়ার পিপল অফ ভেরিয়াস কাস্টস, languages, religions and communities live together. Hence, to ensure the unity and integrity of the country, all Indians should have a feeling of brotherhood towards each other and they should be tolerant towards each. অর্থাৎ ফ্রেটার্নিটি দ্বারা বোঝায় বিশ্ব ভ্রাতৃত্ববোধ। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ভারতের প্রত্যেকটি মানুষ একসঙ্গে বাস করে এবং দেশের স্বার্থে, ঐক্য সম্প্রীতির স্বার্থে ভারতের প্রত্যেকটি মানুষ হচ্ছে ভাই ভাই। 48, হাউ ইন্ডিয়া ডিক্লেয়ার্স এ প্রিয়াম্বল? অ্যান্সার, দ্য প্রিয়াম্বল ইন্ডিকেটস দ্যাট
India is a sovereign, socialist, secular, democratic republic, and its ideals or objectives are justice, liberty, equality, and fraternity. অর্থাৎ প্রিয়াম্বল বা প্রস্তাবনায় ভারতকে বলা হয়েছে একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক প্রজাতন্ত্র। তার সঙ্গে সঙ্গে ভারতের সংবিধানে যে অবজেক্টিভসগুলো রয়েছে তথা জাস্টিস, লিবার্টি, ইকুয়ালিটি, ফ্রেটার্নিটি অর্থাৎ ন্যায় বিচার, স্বাধীনতা, সমতা এবং ভ্রাতৃত্ববোধ এটি পরিষ্কারভাবে উল্লেখ রয়েছে। কোশ্চেন নম্বর 49, হোয়াট ইজ দ্য নেচার অফ আওয়ার কনস্টিটিউশন? অ্যান্সার, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইজ এ রিটেন ডকুমেন্ট। ইট ইজ পার্টলি ফ্লেক্সিবল অ্যান্ড পার্টলি রিগিড। অর্থাৎ ভারতের সংবিধান হচ্ছে একটি লিখিত সংবিধান এবং এটি অংশত নমনীয়, অংশত অনমনীয়, অর্থাৎ কিছুটা অংশ নরম, কিছুটা অংশ কঠিন। কোশ্চেন নম্বর 50, হোয়াট ইজ ডোমিনিয়ন? অ্যান্সার, ডোমিনিয়ন ইজ এ টেরিটরি অফ এ সভারেন স্টেট অর গভর্নমেন্ট। অর্থাৎ ডোমিনিয়ন বলতে বোঝায় একটি সার্বভৌম তথা স্বাধীন রাষ্ট্র বা সরকারের যে টেরিটরি, অঞ্চল। 51, ডিফাইন রিপাবলিক। অ্যান্সার, রিপাবলিক ইজ এ স্টেট উইথ অ্যান ইলেক্টেড হেড। অর্থাৎ রিপাবলিক বা প্রজাতন্ত্র বলতে বোঝায় যেখানে দেশের সর্বোচ্চ আসনে থাকবেন একজন নির্বাচিত বা ভোটের মাধ্যমে জনগণ যাকে নির্বাচন করবেন তিনি। 52, হোয়াট ইজ ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি? অ্যান্সার, ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি মিনস এনি সিটিজেন অফ 18 years of age with a sound mind can cast vote during elections. অর্থাৎ 18 বছর বা তার বেশি বয়স্ক নাগরিক যখন দেশের সরকার গঠনের জন্য ভোট দানের অধিকার পায় তখনই তাকে বলা হয় ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি বা প্রাপ্তবয়স্কের ভোটাধিকার। এরপরে তোমাদের রয়েছে যে এক্সারসাইজ বা অনুশীলনীতে যে কোয়েশ্চেনগুলো রয়েছে তার অ্যান্সার। একবার চক বুলিয়ে নাও, অনেকটাই সুবিধা হবে। আশা করছি তোমাদের সিভিক্সের চ্যাপ্টার 11 অর্থাৎ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া এর ইন্টারনাল সঙ্গে সঙ্গে অনুশীলনীর সমস্ত কোশ্চেনই তোমরা বুঝতে পেরেছো। Thank you for watching.